The Emperor's New Clothes. অনেক বছর আগে এক রাজা ছিল যার শুধু ড্রেস পছন্দ ছিল। নিজের প্রজাদের সামলানোর থেকে প্রত্যেক ঘন্টায় তার স্যুট বদলানোর প্রতি বেশি মনোযোগ ছিল। উনি প্রত্যেক দিন নিজের গাড়িতে বসে বাজারে যেতেন যাতে লোকেরা তার নতুন স্যুটটা দেখতে পায়। উনি তার নতুন কাপড় লোকেদের দেখাতে খুব ভালোবাসতেন। মন্ত্রীদের থেকে রাজ্যের ব্যাপারে জানার থেকে বেশি উনি নিজের স্যুটের ব্যাপারে চর্চা করতে বেশি পছন্দ করতেন। তো আমার প্রিয় মন্ত্রীগণ, আপনাদের আমার এই নতুন ড্রেস কেমন লাগছে? এটা কি গতকালের ড্রেস থেকে বেশি ভালো? আগে মহারাজ, এটা তো দেখতে খুবই সুন্দর। কি সুন্দর ডিজাইন এটা! রাজার নিজের স্যুটের চর্চা দূর দূর পর্যন্ত ছড়াতে থাকল আর দুজন শয়তানের কানেও পৌঁছে গেল। দুজন শয়তানি রাজ দরবারে পৌঁছে গেল আর রাজার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করল। তোমাদের দুজনের রাজার সাথে কি দরকার আছে? উনি খুবই ব্যস্ত আর যার তার সাথে দেখা করেন না। ও, আমরা দুজন সেলাই করি স্যার, আর গোটা রাজ্যে আমাদের দুজনের মতন আর কেউ নেই। আমরা শুনেছি যে রাজা খুব কাপড় পছন্দ করেন, তাই ওনার জন্য দামি কাপড় দিয়ে স্যুট তৈরি করব। কিন্তু মহারাজের কাছে তো এরকম আলাদা আলাদা কাপড়ের অনেক স্যুট আছে। তোমাদের কাছে এমন আলাদা কি কাপড় আছে? ঠিক আছে, তাহলে শোনো, আমাদের কাপড় ভীষণ হালকা আর নরম। এটা সহজে দেখা যায় না, মানে এটা সেই দেখতে পায় যে এই কাজটা করার জন্য উপযুক্ত, আর বোকারা তো এসব দেখতেই পায় না। যখনই সেবক এই কথাটা শুনল তখনই রাজার কাছে গিয়ে এই কাপড়ের ব্যাপারে বলল, যার ব্যাপারে ওই দুজন ছেলে কথা বলছিল। তো এটা বোকারা দেখতে পায় না। ঠিক আছে। আর যারা কাজ করতে পারে না, এটা তারাও দেখতে পাবে না। কি অসাধারণ ব্যাপার! এটা যদি সত্যি হয় তো তাহলে আমি জানতে পারবো যে আমার মন্ত্রী আর সেবকগণের মধ্যে কারা সৎ নয়। সেবক তখনই সেই দুজন ছেলেকে ডাকতে গেল। এখন চলো তোমরা দুজন, রাজা তোমাদের সাথে দেখা করতে চায়। তোমরা দুজন প্রশংসা তো খুবই করলে, এখন দেখা যাক কি হয়। দুজন ছেলেকেই রাজার সামনে নিয়ে আসা হলো, যেখানে মন্ত্রীরাও উপস্থিত ছিল। তো তোমাদের কাছে বিশেষ কাপড় আছে সত্যি? হ্যাঁ আমার মহারাজ, এমন কাপড় আপনি কোথাও পাবেন না। খুব ভালো, তোমরা যা কিছু চাইবে সব পাবে, কিন্তু স্যুট রাজমহলেই তৈরি হবে। শুরু করার জন্যে এই নাও সোনার মোহরের ব্যাগ, আর যদি কিছু লাগে বলে দিও। হ্যাঁ, কোনো ব্যাপার না মহারাজ, আমরা সেলাই ফোরাই সব মহলের ভিতরেই করব, আর আপনার জন্য একটা ভীষণ সুন্দর স্যুট বানাবো যেটা আজ পর্যন্ত কেউ পরেনি। রাজার আদেশে ঘরের ভেতর দুটো লুম লাগানো হলো। দুজনেই সোনার সুতো আর মোলায়েম সিল্ক আনার কথা বলল, যেগুলোকে নিজেদের থলেতে ভরে কাজ করার মিথ্যে নাটক করে চলল। অন্যদিকে রাজা এটা ভেবে চিন্তিত ছিল যে ওই দুটো ছেলে ওখানে কি করছে, আর নিজের প্রধানমন্ত্রীকে তার উপরে নজর রাখার জন্য পাঠালেন। শোনো, তুমি আমার বুদ্ধিমান মন্ত্রীদের মধ্যে একজন, আর বাকি সবার থেকে বুদ্ধিমানও বটে। তো আমি তোমার উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে চাই। আমি চাই যে তুমি গিয়ে দেখো ছেলে দুটো কি কাজ করছে, আর আমায় বলো আর কি লাগবে। বাকি মন্ত্রীরা হয়তো কাপড় দেখতেই পাবে না, বুঝেছো? হ্যাঁ, একদমই আমার মহারাজ। আমি বুঝতে পেরেছি যে আপনি কি বলতে চাইছেন। তখনই মন্ত্রী সেই ঘরের জানলার পাশে গিয়ে উঁকি মেরে দেখতে লাগলো। আসুন আসুন, ভিতরে আসুন।
আমাদের তৈরি খুব সুন্দর আর অপূর্ব ডিজাইনটা তো আপনি দেখুন। আর এর রংটা কত ঝলমল করছে। আপনার পছন্দ হলো স্যার? এটা তৈরি করতে অনেক পরিশ্রম করেছি। হ্যাঁ, আমি এত ভালো কাজ আগে কখনো দেখিনি। মহারাজ খুব খুশি হবেন। চালিয়ে যাও, এভাবেই কাজটা চালিয়ে যাও। আর হ্যাঁ স্যার, আপনি কি কিছু সোনার সুতো আর সিল্কের ব্যবস্থা করতে পারেন আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। হে ঈশ্বর, আমি কাউকে বলতেও পারবো না যে আমি কিছু দেখতে পাচ্ছি না। চশমাটা ঠিক নেই নাকি? আমি বোকা, এখানে কাজ করার জন্য উপযুক্ত নই। মন্ত্রী তখন রাজার কাছে গেল। উনি ঠিক করলেন যে কাপড়টা যে উনি দেখতে পাননি সেটা কাউকেই জানাবেন না। এত বছর কাজ করার পর উনি এটা চাইছিলেন না যে লোকে ওনাকে বোকা বলে। না না, এটা হতেই পারে না। তো মন্ত্রী, ছেলে দুটো যে কাপড় তৈরি করছে সেটা তোমার কেমন লাগলো? ও মহারাজ, আমার সত্যি কিচ্ছু বলার নেই। আমি এরকম রং আর ডিজাইন আজ পর্যন্ত কখনো দেখিনি। সত্যি সত্যি এত সুন্দর? আমি কি ওই বিশেষ কাপড়ের স্যুট আমাদের বিশেষ সমারোহে পরতে পারবো? আগে হ্যাঁ আমার মহারাজ, এটা পড়লে সবাই দেখতেই থাকবে। ওই দুজন ছেলে রাজাকে এভাবেই বোকা বানাতে থাকলো। ওরা আবার সোনার সুতো আর মোলায়েম সিল্ক আনার কথা বলল, আর আবার নিজের থলের ভেতর রেখে দিল। ওরা মোমবাতি চাইল যাতে লোকেরা এটা ভাবে যে ওরা রাতেও কাজ করছে। ওদের কাঁচিগুলো শুধু হাওয়াতে চলতে থাকলো। সুতো ছাড়া ছুঁইগুলো শুধু হাওয়াকে সেলাই করতে থাকলো। কিছুদিন পর রাজা আবার চিন্তিত হয়ে পড়ল নিজের নতুন স্যুটের ব্যাপারে জানার জন্য। এখন সময় হয়েছে আমার ভরসার যোগ্য সেবককে ওই ছেলে দুটোর কাছে পাঠানোর। রাজা একজনকে দিয়ে সেই লোকটাকে ডাক পাঠালো। সেবক, যাও গিয়ে খোঁজ নাও আমার স্যুটের ব্যাপারে, আর ওখান থেকে ঘুরে এসে আমায় বিস্তারিত জানাও। তো শেষমেশ উনি সেই ঘরের দিকে গেলেন যেখানে সেই ছেলে দুটো কাজ করছিল। আসুন আসুন স্যার, আপনি এখানে স্যুট দেখতে এসেছেন তাই না? আমাদের পুরো ভরসা আছে যে আপনি আর আপনার মহারাজ কোনো অধৈর্য হবেন না। আমরা অনেক পরিশ্রম করছি যাতে রাজা এই স্যুট তার প্যারেডে পরতে পারেন। তাহলে আপনার কেমন লাগলো স্যার? আপনি কখনো আপনার জীবনে এত ভালো ডিজাইন আর এত সুন্দর রং দেখেছেন? সেবক মন্ত্রীর মতোই অবাক হয়ে গেল। উনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। যদি উনি এই কথাটা বলতেন তাহলে ওনাকে সবাই বোকা বলতো আর কাজের যোগ্য বলে মনে করতো না। মন্ত্রীর মতো উনিও নিজেকে বোকা বলে স্বীকার করতে চাইছিলেন না। মানতেই হবে, এটা তো খুবই দামি স্যুট। আমাদের প্রিয় মহারাজের একদম ফিট হবে। আর সত্যি আমি এত সুন্দর কাজ আগে কখনো দেখিনি। ওই দুটো ছেলে সেবকদেরকে খুব চালাকির সঙ্গে সেই স্যুটের ব্যাপারে বোঝালো। সেবক তাদের শুধু দেখতেই থাকলো, কেননা যে জিনিসটা আসলে নেই সেটার ব্যাপারে বলবে কি করে। তো সেবক, স্যুটের ব্যাপারে তোমার কি মতামত? সেবক রাজাকে কালার্স এবং ডিজাইনের ব্যাপারে সেসব কথাই বলল যেটা তাকে বলা হয়েছিল। উনি কোনোভাবেই এটা বুঝতে দিতে চাইছিলেন না যে উনি কিছু দেখতেই পাননি, কেননা লোকে তাকে বোকা বলতো। হ্যাঁ, ঠিক আছে, মনে হচ্ছে এবার আমাকে গিয়ে স্যুটটা দেখতে হবে। সবাই এত তারিফ করেও ক্লান্ত হচ্ছে না, আমার তো ভীষণ অস্থির লাগছে। পরের দিন রাজা সেই ঘরে গেল যেখানে ছেলেরা কাজ করার নাটক করছিল। দুটো হাত ওপর নিচে করছিল আর চোখ পিট পিট করছিল, এমন ভাব দেখাচ্ছিল যেন ওরা হাওয়ার সাথে খেলা করছিল। আসুন আসুন মহারাজ, আমরা অধীর আগ্রহে আপনার অপেক্ষায় ছিলাম। এটা দারুণ হয়েছে, আপনি পরলে ভালো মানাবে। লোকে প্যারেডে আপনার শুধু স্যুটেরই কথা বলে যাবে। দেখুন এই জ্যাকেট আর প্যান্টটা দেখুন, এটাতে আপনাকে আপনার দামি কাপড়ের থেকে অনেক ভালো লাগবে। আর এই কোট দারুণ না? এই সবকিছু ভীষণ রেশমি আর সুন্দর, ঠিক আপনার মতো।
রাজার শত চেষ্টার পরেও উনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। আমি হলাম এই রাজ্যের রাজা, আর যদি আমি বলি যে আমি কিছু দেখতে পাচ্ছি না, তাহলে লোকে আমাকে রাজা বলেই মানবে না। সবাই বোকা বলবে সেটা বলার হাত থেকে বাঁচার জন্য হ্যাঁতে হ্যাঁ মেলালেন, আর বাকি লোকেদের মতো উনিও স্যুটের খুবই প্রশংসা করলেন। প্যারেডের দিনে ওই ছেলে দুটো রাজাকে স্যুট পরানোর মিথ্যে নাটক করল, আর রাজাও সেই ভাবনাতে বয়ে গেলেন। আসুন আমার মহারাজ, এই আয়নায় দেখুন নিজেকে। নিন, এই জ্যাকেট আর প্যান্টটা পরে নিন। ওরা দুজনে রাজাকে শার্ট আর প্যান্ট পরানোর মিথ্যে নাটক করল। প্যান্টকে কোমরের সঙ্গে বাঁধল, কলারটা ঠিক করল, আর বাকি ছোটখাটো জিনিসও ঠিক করে দিল, আর তারপর নিজেদের কাজের প্রশংসা করতে লাগলো। কি সুন্দর দেখতে লাগছে, আর ফিটিংসটাও দারুণ হয়েছে। এই রংটা আপনাকে ভীষণ স্যুট করেছে। আসুন এবার কোটের বোতামগুলো লাগিয়ে দিই। এই তো হয়ে গেছে। এবার আপনি বলুন কেমন হয়েছে মহারাজ। ঠিক আছে, বলতেই হবে তোমরা ভালো কাজ করেছো। যেমনটা তোমরা বলেছিলে, খুব ভালো ফিটিংস, সঙ্গে ডিজাইনার কালারও দারুণ। রাজা নিজের জামা কাপড়কে দেখতে না পেয়েও আয়নার সামনে দাঁড়িয়ে থেকে নানান রকম অঙ্গভঙ্গি করে নিজেকে দেখতে থাকলেন যে ওনাকে ঠিক কেমন লাগছে। তাহলে আমার মহারাজ, প্যারেডে গিয়ে লোকেদের আপনার এই স্যুটটা দেখানোর সময় এসে গেছে। সেবক এগিয়ে আসে এবং রাজাকে স্বাগত জানানোর জন্য সেনাদেরকে একত্র করল। শহরের সবাই রাজার এই কাপড়ের ব্যাপারে অনেক শুনেছিল, আর সেই কাপড়ে রাজাকে দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যখন রাজা তাদের সবার সামনে এলো, তখন সবার চক্ষু চড়ক গাছে উঠে গেল। আর সেই সময় পিছন থেকে একটা ছোট্ট বাচ্চা বলে উঠল, আরে এ তো ডাইপার পরে আছে। আর সবাই এই কথাটাই বলতে থাকলো, রাজা তো ডাইপার পরে রয়েছে। রাজা তো ডাইপার পরে রয়েছে। তখন রাজা নিজের লজ্জায় পড়ল। তখন উনি বুঝতে পারলেন যে দুজন ছেলে ওনাকে, মন্ত্রীকে আর সেবককে বোকা বানিয়েছে। এখন বেচারা রাজা কাপড় ছাড়াই বাকি প্যারেডটা পুরো করল। আর হ্যাঁ, ওই দুজন ছেলে রাজার দেওয়া সোনা, দানা, সুতো আর পশম নিয়ে কেটে পড়ল, আর কখনোই তাদের দেখতে পাওয়া যায়নি। বিউটি অ্যান্ড দ্য বেস্ট। একবার এক মার্চেন্ট তার 3 জন মেয়েকে নিয়ে থাকতেন। আচ্ছা তো মেয়েরা, আমি বাজারে যাচ্ছি, বলো কি চাই তোমাদের? ও বাবা, আমার জন্য একটা সুন্দর ড্রেস, আর আমার জন্য একটা সুন্দর হার। আর তোমার কি চাই বিউটি, আমার সোনা? বাবা, আমি খুব খুশি হব যদি তুমি আমার জন্য একটা লাল গোলাপ নিয়ে আসো। তো মার্চেন্ট বাজারের দিকে বেরিয়ে পড়লেন, আর কাজ শেষ করার পর তার 2 জন মেয়ের জন্য ড্রেস এবং হার নিয়ে নিলেন। আমার কাজ আর কেনাকাটা শেষ হয়েছে, এখন বাড়ি ফেরার সময় হলো। অনেকটা দেরি হয়ে গেছে, আর ওই রেড রোজ আমি রাস্তায় নিয়ে নেব। মার্চেন্ট একটু দূরে যেতেই হঠাৎ আকাশ গর্জন করতে লাগলো, আর জোরে বৃষ্টিও নামলো। বৃষ্টিটা তো খুব জোরে এলো দেখছি। এবারে আমি বাড়ি পৌঁছবো কি করে? আশ্রয়ের জন্য কোনো জায়গাও পাচ্ছি না। তখন মার্চেন্ট কিছু একটা দেখলো, এবং সামনে গিয়ে দেখলো এটা তো একটা বড় মহল। মার্চেন্ট ভেতরে ঢুকলো, কেননা আশেপাশে কেউই ছিল না। আরে বাহ, দারুণ ব্যাপার তো। জঙ্গলের মধ্যে একটা মহল, তাও এত বড়। এই যে কেউ কি আছো এখানে? অদ্ভুত ব্যাপার তো, মনে হচ্ছে এখানে কেউই থাকে না। আমি যদি খাই, এখানের মালিকের নিশ্চয়ই খারাপ লাগবে না। মার্চেন্ট পেট ভরে খেলো এবং বিশ্রাম নেওয়ার জন্য ঘরের দিকে গেল। এই মহল তো দেখছি সত্যি সত্যি খুবই সুন্দর, আর কি জমকালো বেড, ঠিক সেই রকম যেমনটা আমি চাই। মার্চেন্ট খুবই ক্লান্ত হয়ে পড়েছিল আর গভীর নিদ্রায় চলে গেল। সকালের প্রথম আলোতে মার্চেন্টের চোখ খুলল। খুব ভালো ঘুম হয়েছে, আবহাওয়াও পরিষ্কার হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। ও, ব্রেকফাস্টের তো দারুণ গন্ধ আসছে। আবার টেবিলে সুন্দর খাবার সাজানো ছিল। মার্চেন্ট কিছুটা খেলো আর তারপর মহল থেকে বেরিয়ে পড়ল। যদি আমি এই মহলের মালিককে ধন্যবাদ জানাতে পারতাম, কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না। চলো এবার বেরিয়ে পড়া যাক। তারপর মার্চেন্ট তার ঘোড়ার কাছে গেল আর গিয়ে খুশি হলেন, কারণ তার ঘোড়াও খুব ভালো করে বিশ্রাম নিতে পেরেছিল।
যখনই উনি বেরোচ্ছিলেন তখন দেখলেন অনেকগুলো লাল গোলাপ ফুটে আছে, আর সেটা দেখে তার মেয়ের কথা মনে পড়ল। উনি কিছু না ভেবেই সেখান থেকে একটা গোলাপ তুলল। পিছন থেকে একটা বিস্ট রাজকীয় পোশাকে বেরিয়ে এলো, যেটা খুবই ভয়ানক ছিল। তুমি খুবই খারাপ লোক। আমি তোমায় খাবার দিয়েছি আর শোয়ার জন্য বিছানা দিয়েছি, তার বদলে তুমি কি করছো? আমার প্রিয় ফুলগুলো চুরি করছো। এর শাস্তি তুমি নিশ্চয়ই পাবে। ও স্যার, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চুরি করছিলাম না। আমার সবচেয়ে ছোট মেয়ে বিউটি আমার কাছে রোজ চেয়েছিল, আমি শুধু সেটাই নিতে গিয়েছিলাম। ঠিক আছে, তোমাকে আমি একটা শর্তে যেতে দিতে পারি। হ্যাঁ, আপনি যা বলবেন তাই করতে রাজি। যখন তুমি ফিরে যাবে তখন তুমি তোমার মেয়ে বিউটিকে আমার সঙ্গে মহলে থাকবার জন্য পাঠাবে। কি? ও স্যার, যদি তুমি এতে রাজি হও তাহলেই তুমি যেতে পারবে। বিস্টের কথা মেনে নেওয়া ছাড়া মার্চেন্টের কাছে আর কোনো উপায় ছিল না। মন খারাপ করে মার্চেন্ট এবার বাড়ির দিকে ফিরছিল। এই ড্রেসটা তো খুব সুন্দর, আমি এটা এক্ষুনি পরছি। এটা আমার বন্ধুদেরও খুব ভালো লাগবে, তাই এটা দেখে আমার বন্ধুদের হিংসা হবে। এই গোলাপটার জন্য অনেক ধন্যবাদ বাবা, কিন্তু আমার কেন মনে হচ্ছে যে তুমি কোনো সমস্যার মধ্যে আছো? ও আমার সোনা, আমার আদরের সোনা মা, জানি তুমি কতটা ভালোবাসো, কিন্তু বুঝতে পারছি না কি করে বলবো। তুমি আমাকে সবকিছুই বলতে পারো বাবা, আমি তোমাকে এরকম চিন্তিত দেখতে পারছি না। যা কিছুই হয়েছিল মার্চেন্ট খুব ভালো করে তার মেয়েকে বলল, আর বিস্টকে দেওয়া কথার ব্যাপারেও জানালো। আমার সোনা মা, তোমার চিন্তা করবার কোনো দরকার নেই, আমি কিছু না কিছু উপায় করবই। না বাবা, তুমি কথা দিয়েছো। এটা আমার জেদের জন্য হয়েছে, তাই এর শাস্তিটা আমাকেই পেতে হবে। মন খারাপ করে মার্চেন্ট আর তার মেয়ে বিস্টের মহলের দিকে যেতে লাগলো। বিস্টকে দেখে বিউটি খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু বিস্ট এত সুন্দর করে কথা বলল যাতে আস্তে আস্তে তার মন থেকে সেই ভয়টা চলে গেল। বিস্ট ভীষণই অদ্ভুত আর দেখতেও ভীষণ ভয়ঙ্কর, কিন্তু ও আমার এত খেয়াল রেখেছে। ওর মন সত্যিই ভীষণ পরিষ্কার। সময় আস্তে আস্তে যেতে লাগলো। বিউটি সারাদিন মহলের বাগানে আর সন্ধ্যাবেলা ঘরের ভেতরে সেলাই করে সময় কাটাতে লাগলো। বিস্ট ওর পাশে বসে শুধু ওকে দেখতে লাগলো। তারপর হঠাৎ একদিন বিউটি, আমি অনেক দিন ধরে তোমার সাথে কথা বলবো ভাবছিলাম। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? বিউটি অবাক হয়ে গিয়েছিল, কারণ ও আর বিস্ট দুজনে বন্ধু ছিল, আর বিয়ে এরকম একটা অদ্ভুত বিস্টের সঙ্গে বিয়ে করার কথা সে কখনো ভাবেইনি। আপনাকে আমার বেশ ভালো লাগে স্যার, কিন্তু বিয়ের ব্যাপারে আজ পর্যন্ত আমি কখনো ভাবিনি। হ্যাঁ, কোনো ব্যাপার নয়, আমার একদমই খারাপ লাগেনি। কেউ কিছুই বলল না, আর জীবনটা এভাবেই কাটতে লাগলো। কিন্তু বিস্ট এটা বুঝে গিয়েছিল যে বিউটি তার পরিবারকে খুবই মিস করছে, আর একদিন ও বিউটিকে একটা জাদু আয়না দিল। বিউটি, তোমার বাবা আর বোনেদের কথা খুব মনে পড়ছে না? এই নাও, আয়নায় দেখে নাও। বিউটি একদমই বিশ্বাস করতে পারছিল না, এত দূরে থাকার ফলেও ও এই আয়না দিয়ে ওর বাবা আর বোনদেরকে খুব পরিষ্কার দেখতে পাচ্ছিল। ও স্যার, আপনি খুব ভালো, আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো। একদিন যখন এই জাদু আয়নাতে তার বাবাকে বিছানায় ঘুমাতে দেখলো, তখন ও ভয় পেয়ে গিয়েছিল, কারণ বাবার অবস্থা খারাপ ছিল। ও তখন বিস্টের কাছে গেল। স্যার, আমি এক্ষুনি বাবাকে জাদু আয়নায় দেখলাম, উনি ভীষণ রকম অসুস্থ। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ওনার কাছে যাই। বিস্ট খুবই রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যখন ও বিউটিকে খুবই দুঃখিত দেখল, তখন ও তার পাশে গেল। ঠিক আছে বিউটি, তুমি তোমার বাবার কাছে যেতে পারো, কিন্তু একটা শর্তে। তোমাকে 1 সপ্তাহের মধ্যেই এখানে ফিরে আসতে হবে।
হ্যাঁ একদম, আমি 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসবো স্যার। আপনি আমার এত খেয়াল রেখেছেন, আমি আপনার বিশ্বাস কখনো ভাঙবো না স্যার। শেষমেশ বিউটি তার বাবার সাথে দেখা করতে চলে গেল। আমার মা, আমার আদরের সোনা মা, তোমাকে খুব মনে পড়ে। আমার এই অন্যায় আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। না, একদম না বাবা, তোমার কোনো রকম কোনো দোষ নেই। বেশি ভেবো না প্লিজ। বিস্ট ভীষণই ভালো, আর বিস্ট আমাকে একটা জাদু আয়না দিয়েছে যেটা আমার ভীষণ সাহায্য করে। যখনই আমার তোমার বা বোনেদের কথা মনে পড়ে তখনই আমি ওইটাতে তোমাদের দেখে নিই। নিজের মেয়েকে মার্চেন্ট দেখতে পেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল। বিউটি নিজের পরিবারের সাথে খুব আনন্দের সঙ্গে থাকতে লাগলো, আর বিস্টকে যে কথা দিয়েছিল সেটা পুরোপুরি ভুলে গেল। তারপর এক রাতে ও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। বিস্ট ওকে ডাকছিল। ও খুবই দুঃখিত ছিল আর বিউটিকে খুবই মিস করছিল। আমি বিস্টকে দেওয়া কথা কি করে ভুলে যেতে পারি? উনি আমার এত খেয়াল রাখলেন, আমাকে এত ভালোবাসা দিলেন। আমি বাড়িতে এত আনন্দে ছিলাম যে আমি বিস্টকে ভুলেই গেছিলাম। আমি এরকম কিভাবে করলাম? বিউটি সঙ্গে সঙ্গে তার নিজের বাবার কাছে গেল। বাবা, বাবা, কি হয়েছে রে মা? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে বাবা। আমি এক্ষুনি স্বপ্নে বিস্টকে দেখলাম। ও আমার কথা মনে করছিল, আর জানি না কেন আমার মনে হয় ও খুব কষ্টে আছে বাবা। বাবা, আমাকে যেতেই হবে। যদি বিস্টের কোনো কিছু হয় তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ আমার সোনা, তোমার অবশ্যই যাওয়া উচিত। তুমি কি সকাল অবধি থাকবে না? না বাবা, ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে। বিস্টের আমাকে ভীষণ দরকার। আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে বাবা। তাড়াতাড়ি বিউটি তৈরি হয়ে আর বাবার সাথে ঘোড়ায় করে বিস্টের মহলের দিকে রওনা দিল, কিন্তু তার বিস্টকে কোথাও দেখতে পেল না। মনে হচ্ছে আমি দেরি করে ফেললাম। যদি বিস্টের কোনো কিছু হয়ে যায় তাহলে তার জন্য আমি দায়ী। ওর থেকে দূরে চলে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম ও কত ভালো। ও, আমি ওকে কোথায় খুঁজবো? হঠাৎ বিউটি বাগান থেকে একটা আওয়াজ শুনতে পেল। ও সাথে সাথেই সেখানে গেল। সেখানে দেখল সুন্দর ফুলের পাশে বিস্ট শুয়ে আছে। বিউটি ওর পাশে গিয়ে বসলো আর সাথে সাথে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার কথা রাখিনি। আমি এটা জেনে বুঝে করিনি। আমার ভীষণ বড় ভুল হয়েছে। নিজের চোখ খোলো প্লিজ। আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ উঠে পড়ো। হঠাৎ বিউটি এরকম বলার সাথে সাথে একটা জাদুর মতো হয়ে গেল। যখনই বিউটি বিয়ে করার জন্য হ্যাঁ বলল, বিস্ট তখনই একটা সুন্দর যুবকে পরিণত হলো। হ্যাঁ, এটা কি হলো? তুমি কে? বিউটি, আসল ব্যাপারটা হচ্ছে আমি একজন রাজকুমার, এই মহলের রাজকুমার। এক দৈত্য আমাকে অভিশাপ দিয়েছিল, আর সেই কারণে আমি বিস্টে পরিণত হয়েছি। বিউটি, আমি যেমনটা ছিলাম সেই অবস্থায় যদি কেউ আমায় বিয়ে করতে চাইতো তাহলে আমি অভিশাপ থেকে মুক্তি পেতাম। আমি যখনই তোমায় দেখেছি তখনই তোমার প্রেমে পড়ে গেছি। তুমি শুধু রূপে নয়, মন থেকে তুমি বিউটি। আমার ভয় ছিল যে তুমি কোনোদিনই ফিরে আসবে না। বিউটি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার তো এটা স্বপ্ন মনে হচ্ছে। এগুলো কি সব সত্যি? এটা কোনো স্বপ্ন নয় বিউটি, আমি একজন রাজকুমার। এখন তুমি হবে আমার আর এই মহলের রানী। চলো তোমার বাবাকে গিয়ে বলি। আমি জানি তোমাকে এখানে পাঠিয়ে উনি ভীষণ দুঃখে আছেন, কিন্তু এবার উনি যখন সব সত্যি জানতে পারবেন উনি সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দেবেন। আর তারপর থেকে বিউটি তার রাজকুমারের সাথে খুবই খুশিতে থাকলো।